বন্ধুরা, আমার নাম তহমিন আক্তার। আজ আমি এমন একটা ঘটনা বলবো যেটা মনে করতে গেলেই বুকের ভেতরটা কেঁপে ওঠে। আমার মেয়ের বয়স তখন মাত্র 15। প্রতিদিন ভোরবেলা ঘুম ভাঙার সাথে সাথে সে যেন কোথাও তাড়াহুড়ো করে ছুটে যেত। আমি প্রথম ভাবতাম হয়তো স্কুলে দেরি হয়ে যাবে বলে সে তাড়াতাড়ি উঠে পড়ে, কিন্তু কয়েকদিন পর লক্ষ্য করলাম সে সবচেয়ে আগে যেটা করে নিজের বিছানার চাদরটা গুটিয়ে নিয়ে ধুতে চলে যায়, আর সেটা এমনভাবে ধোয়ে যেন কেউ দেখতে না পায়। তারপর নিজেই গোসল করে আসে, নিজের কাপড় চোপড়টাও আলাদা করে রাখে, আবার এসে ঠিক আগের মতো চুপচাপ থাকে। আমার ছেলে আর মেয়ে একই ঘরে ঘুমাতো। তখন ওদের বয়স কম ছিল, আমি ধরেই নিয়েছিলাম ভাই বোন তো, আলাদা ঘরের কি দরকার। আমাদের ঘরে জায়গাও কম ছিল, কিন্তু মেয়েটার এই অদ্ভুত অভ্যাস দিন দিন বাড়তে থাকলো। চাদর পাল্টানো, লুকিয়ে ধোয়া, সব কিছু যেন একটা নিয়মের মতো হয়ে গেল। আমি খেয়াল করতাম মাঝে মাঝে সে খুব ক্লান্ত হয়ে পড়ে, চোখের নিচে গাঢ় কালচে দাগ, মুখটা ফ্যাকাশে, শরীরটা যেন শুকিয়ে যাচ্ছিল। একদিন সে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেল। আমি ভয় পেয়ে গেলাম, মনে হলো নিশ্চয়ই বড় কোনো অসুখ হয়েছে। ডাক্তার ডেকে আনলাম। ডাক্তার বলল, রক্ত কমে গেছে, শরীর খুব দুর্বল, বিশ্রাম দরকার, ভারী কাজ করানো চলবে না, ভালো করে খাইয়ে দিন। আমি মাথা নেড়ে তাকে বললাম, ঠিক আছে। ডাক্তার চলে যাওয়ার পর মেয়েটা যখন জ্ঞান ফিরল, আমি ওকে জিজ্ঞাসা করলাম, তোর কি হয়েছে রে, এমন করে পড়ে যাচ্ছিস কেন? সে বলল, জানি না মা, মাথা ঘুরে গেল। আমি বললাম, তুই আর কোনো কাজ করবি না, আমি তোকে খাওয়াবো আর তুই বিশ্রাম নিবি। কথাটা বলেই রান্নাঘরে গেলাম। খাবার বানিয়ে নিয়ে যখন ঘরে ফিরলাম, দেখলাম তাসলিমা বিছানায় নেই, চাদরটাও নেই। বুকটা ধক করে উঠল। বাইরে বেরিয়ে দেখি সে সেই চাদরটাই ধুচ্ছে। আমি রাগে কাঁপতে কাঁপতে বললাম, তুই এখন চাদর কাঁদছিস কেন? ডাক্তার তোকে আরাম করতে বলেছে, ওঠ ওখান থেকে। তাসলিমা আমার দিকে না তাকিয়ে বলল, মা, চাদরটা না কাচলে রাতে আমরা কি পাতব? চাদর তো একটাই। আমি বললাম, চাদরটা তো নোংরা হয়নি, তোর মাথায় হঠাৎ চাদর কাচার ভূত চাপলো কেন? সে একটু থেমে বলল, এটা কাচতেই হবে মা। তারপর সে চাদর কেচে ছাদে শুকাতে দিল, এসে একটু পানি খেয়ে আবার ঘুমিয়ে পড়ল। আমি ওর দিকে তাকিয়ে বসে রইলাম। শুধু একটা কথাই ঘুরছিল মাথায়, কেন কেন এত গোপনীয়তা, কেন এত তাড়াহুড়ো? আমি সিলেটের এক ছোট পাড়ার মানুষ, আমার জীবনটা কষ্টে করা। ছোটবেলা থেকেই বুঝেছি আমি বাবার কাঙ্ক্ষিত সন্তান নই। বাবা চাইতেন ছেলে, আমার জন্মে উনি খুশি হননি, এটা আমি খুব ছোট বয়সেই টের পেয়েছি। মা আমাকে বুকে টেনে নিতেন, কিন্তু বাবার চোখে আমি যেন বাড়তি বোঝা। বাবা আমার দিকে তাকালেই রেগে যেতেন, হাসিটা যেন কখনো আমার জন্য ছিলই না। আমাদের পরিবারে দ্বিতীয় বিয়ে নাকি পাপ, এমনই নিয়ম ছিল। কিন্তু বাবার মনে ছিল ক্ষোভ আর হতাশা, সেই হতাশা হয়তো আমার ওপরই পড়েছিল। তাই আমি 17তে পা দিতেই বাবা তাড়াহুড়ো করে আমার বিয়ে দিয়ে দিলেন। আমি তখনও ঠিকমতো জীবন বুঝিনি। স্বামী ছিলেন সরকারি স্কুলের শিক্ষক, খুব সাধারণ কিন্তু সৎ, দায়িত্বশীল। বিয়ের পর প্রথমবার কাউকে আমার পাশে পেলাম, মনে হয়েছিল এটাই আমার জীবন। আমাদের একমাত্র মেয়ে তাসলিমা জন্মালো। সে যখন 3 বছরের, তখন একদিন স্বামী স্কুল থেকে ফেরার পথে দুর্ঘটনায় মারা গেলেন। আমার বয়স তখন 19। মাথার উপর আকাশ ভেঙে পড়ল। একা একটা ছোট মেয়ে, সংসারের দায়, সমাজের কথা, সব একটা দুঃস্বপ্ন হয়ে উঠল। শ্বশুর বাড়িতে আমাকে আর রাখল না। তারা মনে করত ছেলের মৃত্যুর দায় আমার। আমি চুপচাপ মেয়েটাকে কোলে নিয়ে বাপের বাড়ি চলে এলাম। কিন্তু সেখানে তো আমি আগেই বোঝা। মা বাবা আমার দিকে এমনভাবে তাকাতো যেন আমি তাদের জীবনের অভিশাপ। কিছুদিন না যেতেই তারা আবার আমার বিয়ে ঠিক করলো। এবারের মানুষটা বিধুর। আগের সংসারে একটা ছেলে ছিল, ছেলে মারুফ, আমার মেয়ের চেয়ে 1 বছর ছোট। আমাদেরও অবস্থা একই, তাই বিয়ে হয়ে গেল। আমার জন্য তখন ভালো সম্বন্ধ আসছিল না, মানুষ নানান কথা বলতো। আমি ভাবলাম মেয়েটার একটা মাথা থাকুক, আমিও একটু আশ্রয় পাই। দ্বিতীয় স্বামী সত্যি বলতে খারাপ ছিলেন না। তিনি আমাকে আগের বিয়ের কথা শোনাননি, আমার মেয়েকেও নিজের মেয়ের মতোই ভালোবাসতেন। ধীরে ধীরে আমরা 4 জন একটা পরিবার হয়ে গেলাম। তাসলিমা আর মারুফ একই ঘরে ঘুমাতো ছোটবেলা থেকে। দুজন একসাথে খেলতো, পড়াশোনা করত, ঝগড়া করত, আবার মিনিটের মধ্যে মিটমাট করত।
আমি দেখে শান্তি পেতাম, ভাবতাম ভাগ্য ভালো, ওরা সত্যিকারের ভাই বোনের মতো। সময় চলে যাচ্ছিল, তাসলিমা বড় হচ্ছিল, মারুফও বড় হচ্ছিল, আমাদের সংসারটা সাধারণভাবেই চলছিল। কিন্তু আবারও জীবন আমার কাছ থেকে কেড়ে নিল সব কিছু। আমার দ্বিতীয় স্বামী দীর্ঘ অসুস্থতার পর মারা গেলেন। ঘরটা একদম ফাঁকা হয়ে গেল। আর্থিক টানাপোড়েন ছিল না এমন না, কিন্তু আমরা খুব কষ্ট করে চলতাম। আমাদের বাড়িতে একটা ছোট দোকান ছিল, সেখানে মূলত বাচ্চারাই আসতো। কখনো টফি, কখনো চকলেট, কখনো ছোট খেলনা কিনে যেত। লাভ খুব কম। আমি দোকান সামলাতাম আর সংসারও দেখতাম। মারুফ ম্যাট্রিক পর্যন্ত পড়েছিল, এরপর সংসারের জন্য কাজে ঢুকে পড়ল। এক কাপড়ের দোকানে সারাদিন খাটত। ও ক্লান্ত ফিরত, তবু কখনো অভিযোগ করতো না। আমি ওকে নিজের ছেলের মতোই ভালোবাসতাম। মারুফও আমাকে মা বলে ডাকতো এমনভাবে যেন জন্মের সম্পর্ক। সে আমার কথা শুনতো, আমার চিন্তা বুঝতো। বাড়িতে সে একমাত্র ছেলে, আমাদের একমাত্র ভরসা। আমি ভাবতাম ওর পাশে থাকলে আমি মেয়েটাকে নিয়ে টিকে যাব। কিন্তু এক রাতে হঠাৎ একটা শব্দে আমার ঘুম ভেঙে পড়ল। শব্দটা এমন যেন কিছু ভেঙে পড়ছে। আমি উঠে কান পাততেই বুঝলাম শব্দটা মারুফের ঘর থেকে। বুক কেঁপে উঠল। দৌড়ে গিয়ে দেখি মারুফের ঘরের ছাদ ভেঙে পড়েছে। আমি ভয় পেয়ে গেলাম, সে চাপা পড়ে গেছে না তো। কাছে গিয়ে দেখি ঘরে কেউ নেই। আমি বুঝলাম সে হয়তো তখন বাথরুমে ছিল বা বাইরে গেছে। আল্লাহর হাজার শুকরিয়া দিলাম। কিন্তু ছাদ তো আর একা আল্লাহ ঠিক করে দেবেন না। মেরামতের টাকা আমাদের কাছে ছিল না। শীতকাল ছিল, তাই বাইরে ঘুমানোও সম্ভব ছিল না। আমি রান্নাঘরেই বিছানা পাতলাম আর তাসলিমার মারুফকে বললাম, তোমরা এক ঘরে ঘুমাও। আমার ঘরে একটাই বিছানা, দুজনের কষ্ট হতো। ওদের ঘরটাই সব দিক থেকে ভালো ছিল। আমি ভাবতেই পারিনি এই সিদ্ধান্তটা আমার জীবনের সবচেয়ে বড় ভয়টার দরজা খুলে দেবে। ছাদের ঘটনাটার পর থেকেই তাসলিমার আচরণ আরও বদলে গেল। সে ভোরে ওঠে চাদর ধুতে যেত লুকিয়ে, নিজে গোসল করত, কাপড় লুকিয়ে রাখত। আমি দোকানে বসে থাকলে সে রাস্তায় কাউকে না দেখে তাড়াহুড়ো করে কাজগুলো করত। আমি লক্ষ্য করতাম সে ঘুম থেকে উঠেই যেন ভয় নিয়ে দৌড়ায়, কোথাও গোপন কিছু লুকাচ্ছে। একদিন সকালে মারুফ তাড়াতাড়ি উঠে পানি খেতে এলো। তাসলিমা তখনও ঘুমোচ্ছে। এটা অস্বাভাবিক, কারণ সে সবসময় আগে ওঠে। আমি দেখি সাড়া নেই। ঘরে গিয়ে দেখি সে মেঝেতে পড়ে অজ্ঞান। আমি আঁতকে উঠলাম। মারুফকে বললাম, দৌড়ে ডাক্তার ডেকে আ। ডাক্তার এসে আবার বলল, খুব দুর্বল, রক্ত কম, বেশি কাজ না করা। আমি মাথা নেড়ে নিলাম। কিন্তু আমার চোখের সামনেই সে আবার চাদর নিয়ে ধুতে চলে গেল। আমি বকাঝোকা করলাম, অনুনয় করলাম, কখনো রাগ করলাম, কিছুতেই সে থামল না। এ সময় আমার মাথায় নানান সন্দেহ ঘুরছিল। আমি যে সমাজে বড় হয়েছি, সেখানে মেয়েদের আচরণ দেখেই মানুষ হাজার কথা বানায়। আমি নিজেও একটা মা, মেয়েকে নিয়ে আমার ভয় স্বাভাবিক। তাসলিমার অবস্থা দেখে আমার মনে হলো, এমন দুর্বলতা তো অনেক সময় মেয়েদের বড় হওয়ার সময় হয়, আবার কখনো অন্য কারণেও হয়। কিন্তু চাদর ধোয়া, লুকোনো, অজ্ঞান হওয়া, এই সব মিলে আমার মনে হয় এর পেছনে নিশ্চয়ই কোনো লুকোনো ব্যাপার আছে। সে যখন চাদর ধয় তখন আশেপাশে তাকায়, যেন কেউ না দেখে। আমি দূর থেকে দেখতাম। কখনো দেখেছি সে চাদর ছাদে দিতে গিয়ে খুব তাড়াতাড়ি হাত লাগিয়ে শুকোতে দেয়, তারপর দৌড়ে ঘরে ঢুকে দরজা লাগায়। আমি ভাবি, কেন এত ভয়? কি আছে ওই চাদরে? ঘরের দরজা কেন বন্ধ থাকে? মাঝে মাঝে ওদের দুজনকে কথা বলতে শুনতাম। কথাগুলো ছিল অস্পষ্ট, কিন্তু ভয় ধরিয়ে দেওয়ার মতো। আর কতদিন? এবার থামা উচিত। তোর শরীর সহ্য করতে পারছে না, এসব শব্দ আমার কানে বাজত। আমি ভেতরে ভেতরে কেঁপে উঠতাম। আমি নিজেকে বোঝাতাম, না না, ভুল ভাবছি, ওরা তো ভাই বোন। মারুফ সৎ ভাই হলেও ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে, নিজের ভাইয়ের মতোই। কিন্তু সন্দেহ যখন মাথায় ঢুকে যায়, তখন যুক্তি হেরে যায়। আমি রাতে শুয়ে শুয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতাম, হে আল্লাহ, আমি যা ভাবছি তা যেন সত্য না হয়। একদিন সকালে দেখি তাসলিমা ছাদে চাদর শুকানোর সময় ভয়ে ভয়ে এদিক ওদিক তাকাচ্ছে। আমি রান্নাঘরের জানালা দিয়ে সব দেখছিলাম। আমি বুঝলাম সে যেন লুকিয়ে কিছু করছে। সে এসে ঘরে শুয়ে পড়ল এবং নিজের উপর একটা চাদর চাপা দিল, যেন আমি বুঝতে না পারি বিছানায় চাদর আছে নাকি নেই। আমি খাবার নিয়ে তার কাছে গেলাম। সে খাবার খেলো না ঠিকমতো,
মাথা ঘুরছে বলল। আমি ওকে বিশ্রাম করতে বললাম, কিন্তু কিছুক্ষণ পর আবার চাদর ধোয়ার শব্দ শুনলাম। তখন আমার ভেতরে সত্যি রাগ জমেছিল। আমি ভাবলাম, এত দুর্বল হয়েও সে কেন চাদর ধোয়? কি আছে ওই চাদরে? আমাদের দোকানটাও তখন ভালো চলছিল না, শুধুই বাচ্চারা এসে 5-10 টাকার জিনিস কিনে চলে যেত। সংসার চালাতে কষ্ট হচ্ছিল। আমি তাদেরকে এসব বলিও না, কারণ ওদের ওপর চাপ বাড়াতে চাইনি। মারুফ আগেই কাজ করে, তাকে বললে সে আরও চিন্তায় পড়বে। এই টানাপোড়নের মাঝেই মেয়েটার অসুস্থতা আমাকে আরও ভেঙে দিচ্ছিল। একদিন আমি শুনলাম তাসলিমা আর মারুফ খুব নিচু স্বরে কথা বলছে। আমি রান্নাঘরের পাশে ছিলাম, ওরা ভাবলো আমি শুনছি না। মারুফ বলছিল, তুই তো এখন থেকে শরীর খারাপ করে বসে আছিস, আমার মনে হয় তোর আর ওই কাজটা পড়া উচিত না। তাসলিমা বলল, না ভাই, এটা তো দরকার, এমন সুযোগ তো বারবার আসে না। আমি ভাবিনি যে শরীর এত দুর্বল হবে। মারুফ বলল, কিন্তু তোর জীবন নিয়ে খেলা আমি পারবো না। তাসলিমা বলল, আর কটা সপ্তাহের ব্যাপার, তারপর শেষ, তারপর আর কিছু করতে হবে না। আমি শিউরে উঠলাম, কাজটা কি? কটা সপ্তাহ কেন? এসব কথাই আমার সন্দেহকে আরও বড় করল। আমি কিচ্ছু বুঝতাম না, কিন্তু ভয়টা রক্তে ছড়িয়ে পড়ছিল। এরপর এক সকালে ছাদে কাপড় শুকাতে গিয়ে তাসলিমা হঠাৎ বমি করল। আমি দৌড়ে গেলাম, জিজ্ঞেস করলাম, তোর কি হলো? সে বলল, মা, কিছু না, ওষুধের জন্য। তখন আমি নিজেকে আর সামলাতে পারলাম না। আমি মুখে যা এলো তাই বললাম, তুই প্রতিদিন চাদর কাছিস কেন? তুই এমন কিছু করিসনি তো যাতে আমাদের সম্মান নষ্ট হয়? কথাটা বলেই বুঝতে পারলাম আমি কতটা ভয় পেয়ে গেছি। তাসলিমা অবাক হয়ে আমাকে বলল, মা, তুমি কি বলছো? আমি এমন কিছু কেন করব? তুমি উল্টোপাল্টা ভাবছো কেন? আমি চাদর কাঁচি কারণ নোংরা হয়, আর বমি হয়েছে ওষুধের জন্য। তুমি কি সিনেমা বেশি দেখো? তার এই উত্তর আমাকে শান্ত করল না, বরং আরও ক্ষিপ্ত করে তুলল। আমি রাগে ওর গালে চড় মারলাম। মুহূর্তেই আমি নিজের কাজটা নিয়ে অনুতপ্ত হলাম, কিন্তু ততক্ষণে চড়টা পড়ে গেছে। ঠিক তখনই মারুফ এসে পড়ল। সে বলল, মা, তুমি ওকে মারছো কেন? আমি কাপা গলায় বললাম, আমি জানি না তোরা কি করছিস, যেদিন জানবো সেদিন তোদের ছাড়বো না। আমি তখন নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম, কারণ ভয়ে চোটে আমার মাথা কাজ করছিল না। সেই রাতেই আমার ঘুম ভেঙে গেল। দেখি ছেলে মেয়েদের ঘরে আলো জ্বলছে। এত রাতে আলো কেন? ওদের তো ঘুমানোর কথা। আমি চুপচাপ দরজার কাছে গেলাম। বাইরে দাঁড়িয়ে শুনতে পেলাম ওদের কথা। মারুফ বলছিল, তুই খুব ভাগ্যবতী, আর একটু সহ্য কর। তাসলিমা বলছিল, হ্যাঁ, কিন্তু কাল আবার শরীর খারাপ হলে মা আবার টেনশন করবে। মারুফ বলল, আর মাত্র কয়েকটা দিন, তারপর সব ঠিক হয়ে যাবে। আমার বুকটা ধক করে উঠল। আমি আর সহ্য করতে পারলাম না। দরজা খুলতে গেলাম, দেখি ভিতর থেকে বন্ধ। আমার মাথায় যেন বাজ পড়ল। দরজা বন্ধ করে ঘুমিয়েছে কেন? গরমের সময় দরজা খোলা রাখাই তো স্বাভাবিক। আমি ধাক্কা দিলাম, ঢাকাঢাকি করলাম, কিন্তু ওরা খুলল না। অনেকক্ষণ পর দরজা খুলল। ভিতরে গিয়ে দেখি ঘরে শুধু ওরা দুজনই, আর ওদের মুখ দেখে মনে হচ্ছে ঘুম থেকে উঠেছে। আমি জিজ্ঞেস করলাম, তোরা এত রাতে কি করছিলি? ওরা বলল, আমরা ঘুমিয়েছিলাম। আমি বললাম, মিথ্যে বলিস না, আমি তোদের কথা শুনেছি। ওরা বলল, আমরা তো ঘুমিয়েছিলাম, হয়তো স্বপ্ন দেখছিলাম। ওদের চোখ মুখ এত স্বাভাবিক লাগছিল যে আমি কিছু বলতে পারলাম না, কিন্তু আমার মন শান্ত হলো না। ভিতরে ভিতরে আমি আরও ভেঙে পড়ছিলাম। পরদিন তাসলিমার হাতে কালচে দাগ দেখলাম। বলল, তরকারি কাটতে গিয়ে কেটেছে, কিন্তু জায়গাটা অদ্ভুত। আমি ভাবলাম ওরা কিছু লুকাচ্ছে। অজ্ঞান হওয়া, লুকিয়ে চাদর ধোয়া, শরীরে দাগ, দরজা বন্ধ, সব কিছু আমার মাথায় একটা ভয়ঙ্কর ছবি আঁকছিল। আমি নিজের ভুলটা বুঝতে পারছিলাম। আমি কেন ওদের একই ঘরে থাকতে দিলাম? ওরা সৎ ভাই বোন হলেও এই বয়সে আবেগ, ভুল বোঝাবুঝি সব হতে পারে। আমি নিজেকে দোষ দিতে লাগলাম। আমারই দোষ, আমারই অবহেলা। এর মধ্যে একদিন শুনলাম মারুফ তাসলিমাকে একটা ট্যাবলেট দিচ্ছে। মারুফ বলল, রাতে ঘুমানোর আগে এটা খেয়ে নিস, তাহলে সকালে আর শরীর খারাপ করবে না। তাসলিমা ট্যাবলেটটা আঁচলে লুকিয়ে রাখল। এরপর সত্যি কয়েকদিন সে আর অজ্ঞান হলো না, কিন্তু একসময় আবার অজ্ঞান হয়ে পড়ল। তখন মারুফ বাড়িতে ছিল না। আমি বুঝলাম হয়তো ট্যাবলেট শেষ হয়ে গেছে, আর এটাই আমার সুযোগ। আজ আমাকে সত্য বের করতেই হবে। আমি তাসলিমা চাদরটা তুলে নিজের ঘরে নিয়ে এলাম। ভয়, লজ্জা, সন্দেহ সব মিলিয়ে আমার হাত কাঁপছিল। চাদর খুলে দেখি কোথাও কোনো দাগ নেই, কিন্তু ভালো করে তাকাতেই চোখে পড়ল
সাদা সাদা ছোট ছোট লোম গোটা চাদরে লেগে আছে। আমি হতবম্ব। এগুলো কিসের লোম? মানুষের চুলের মতো না, আবার তেমন কালোও না, একেবারে সাদা, নরম, ছোট ছোট। আমি বুঝতে পারলাম না। মাথা আরও ঘুরতে লাগলো। ঠিক তখনই তাসলিমা জ্ঞান ফিরে আমার ঘরে এলো। সে ভয়ার্ত গলায় বলল, মা, আমার চাদরটা কোথায়? আমি ওকে হাত ধরে বসালাম। বললাম, আজ আমি সব দেখে ফেলেছি, তুই আমাকে সত্য বল। আমি যা সন্দেহ করছি সেটা যদি সত্য হয়, আমি বাঁচব না। তাসলিমা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর কান্না জড়ানো গলায় বলল, মা, তুমি যেমনটা ভাবছ তেমনটা না। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আমাদের অবস্থা তো তুমি জানো। দোকান থেকে টাকা আসে না, ভাইয়ের বেতনও কম, তোমার ওপর আমার চিকিৎসার খরচ, সব কিছু মিলিয়ে আমরা খুব চিন্তায় ছিলাম। তখন ভাইয়ের এক বন্ধু ভাইকে একটা কাজ দেয়। তার কাছে অনেকগুলো ছোট ছোট বিড়ালের বাচ্চা ছিল। সে একা সামলাতে পারছিল না। তাই ভাইকে বলে, তুই সারাদিন এগুলো দেখাশোনা করবি, আমি তোকে ভালো টাকা দেব। ভাই রাজি হয়। ভাই সারাদিন ওই বাচ্চাগুলো দেখে। রাতে ফিরে ক্লান্ত হয়ে পড়ে। আমি বুঝেছিলাম ভাইয়ের বিশ্রাম দরকার। তাই আমি বলি, রাতে বাচ্চাগুলো আমাদের ঘরে এনে রাখো, আমি সারা রাত সামলাবো। তুমি তো জানো মা, তুমি বিড়াল পছন্দ করো না, তাই আমরা তোমাকে বলিনি। ওই বাচ্চাগুলোর লোম চাদরে লেগে থাকতো, আমি সকালে ধুয়ে ফেলতাম যেন তুমি না দেখো। কয়েক রাত পর আমি বুঝতে পারি আমার বিড়ালের লোমে অ্যালার্জি হচ্ছে, তাই আমি অজ্ঞান হয়ে পড়তাম। ভাই আমাকে যে ওষুধ এনে দিয়েছিল সেটা অ্যালার্জির ওষুধ, তাই খেলে আমি ঠিক থাকতাম। ভাইয়ের বন্ধুটি প্রতিদিন আমাদের 1000 টাকা করে দিত। আজ ছিল শেষ দিন, কাল ওরা অন্য শহরে যাবে। এই কয়দিনে আমরা কিছু টাকা জমিয়েছি, যেটা দিয়ে ছাদ মেরামত করতে পারবো, আর ঘরের দরকারি কিছু জিনিসও কিনতে পারবো। মা, তুমি কত ভুল ভেবেছ। মারুফ ভাই আমার সৎ ভাই হলেও আমার নিজের ভাইয়ের চেয়েও বেশি আপন। সে সব সময় আমাদের কথা ভেবেছে। তাসলিমার কথাগুলো শুনে আমি যেন মাটিতে গেঁথে গেলাম। এতদিন যে ভয় আমাকে পুড়িয়ে ফেলছিল, সেটার জায়গায় এখন একটা অদ্ভুত শূন্যতা চলে এলো। আমি লজ্জায় মাথা নিচু করলাম। চোখ বেয়ে পানি নামতে লাগলো। আমি কত বড় ভুল করেছি। নিজের সন্তানদেরই আমি সন্দেহ করেছি। আমি তাসলিমাকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। সে আমার কাঁধে মুখ লুকিয়ে বলল, মা, আমরা তোমাকে কষ্ট দিতে চাইনি। আমি ওকে বললাম, না রে মা, কষ্ট তো আমি তোমাদেরই দিয়েছি। তোমরা ভালো, আমিই ভুল করেছি। সেই মুহূর্তে মনে হচ্ছিল আল্লাহ আমাকে মাফ করেছেন আজ, কারণ সত্যিটা ভয়ঙ্করের বদলে আশীর্বাদ হয়ে এসেছে। মারুফ রাতে বাড়ি ফিরল। আমি তাকে কিছু বলিনি, তাসলিমাও বলেনি যে আমি সব জেনেছি। আমার লজ্জা তখনও কাটেনি। আমি ভাবলাম ওরা এতটা ভালো যে আমার কুভাবনার কথাও তাদের বলে নিজেকে ছোট করতে চাই না। কিছুদিন পর মারুফ ছাদের কাজ শুরু করল। কাজ শেষে যখন নতুন ছাদ দাঁড়ালো, আমি মনে মনে বললাম, এটা শুধু ছাদ নয়, এটা আমাদের জীবনের ওপর আবার ভরসার ছাদ। তাসলিমা ধীরে ধীরে সুস্থ হতে লাগলো। সে বাড়ির ছোট ছোট বাচ্চাদের পড়াতে শুরু করলো। প্রথমে 2-3 জন, তারপর আরও কয়েকজন। ওর ছোট্ট হাতে একটা খাতা, চোখে স্বপ্ন। আমি দেখে অবাক হতাম। মারুফ কাজের পাশাপাশি আবার পড়াশোনা চালিয়ে যেতে চাইল। আমি ওকে বললাম, পড়াশোনা শেষ কর, ডিগ্রি থাকলে তোর জীবনটা আরও ভালো হবে। সে আমার কথা শুনল। দোকানটাও ধীরে ধীরে একটু ভালো চলতে লাগলো। আমরা বুঝলাম আল্লাহ চাইলে ছোট্ট একটা প্রচেষ্টাকেও বড় করে দেন। কিন্তু এই ঘটনার পর আমার চোখ খুলে গেল। আমি বুঝলাম মা বাবা হওয়ার মানে শুধু সন্তানকে খাওয়ানো পড়ানো নয়, তাদের মনের ভেতর কি চলছে সেটা বোঝাও। আমি যদি আগে থেকেই ওদের সাথে খোলাখুলি কথা বলতাম, যদি আর্থিক কষ্টটা ভাগ করে নিতাম, তাহলে হয়তো ওরা লুকিয়ে কিছু করতে চাইতো না, আর আমার সন্দেহ জন্মাতো না। সন্দেহ আমাকে প্রায় পাগল করে দিয়েছিল। আমি একদিন তাসলিমার পাশে বসে বললাম, মা, তুমি আর কখনো কিছু লোকাবি না, আমি রাগ করব না, তুমি আমাকে বলে দিবি, বুঝলে? তাসলিমা মাথা নেড়ে বলল, ঠিক আছে মা। মারুফও পাশে ছিল। সে বলল, মা, আমরা ভয় পেয়েছিলাম তুমি রাগ করবে। আমি হাসলাম, চোখে পানি নিয়ে বললাম, রাগের চেয়ে তোমাদের শান্তি বড়। সেই দিন প্রথমবার মনে হলো এই 3 জনই আমার আসল পরিবার, আমার আসল শক্তি। এখন যখন পেছনে তাকাই, মনে হয় আল্লাহ আমাকে অনেক কষ্ট দিয়েছেন,
কিন্তু তার বিনিময়ে এমন 2 সন্তান দিয়েছেন যারা দায়িত্ববান, বুদ্ধিমান, আল্লাভীরু। আমি যদি সেই ভোরে চাদরটা না দেখতাম, যদি সত্যিটা না জানতে পারতাম, তাহলে হয়তো সন্দেহে আমি নিজেকেই শেষ করে দিতাম বা তাদের সাথে সম্পর্কটাই ভেঙে দিতাম। জীবন কখনো কখনো আমাদের সামনে এমন পরীক্ষা এনে দেয় যেটা পার হতে পারলে আমরা আরও শক্ত মানুষ হয়ে উঠি। এই ঘটনাই আমার পরীক্ষা ছিল। আমি পাশ করতে পেরেছি কারণ আমার সন্তানরা ভালো ছিল, কিন্তু আমি চাই না অন্য কোনো মা এই পরীক্ষায় পড়ুক। তাই যারা এই গল্প শুনছেন তাদের আমি মায়ের জায়গা থেকে একটা অনুরোধ করব, ছেলে মেয়ে বড় হতে থাকলে তাদের প্রতি নজরটা আরও গভীর করুন। নজর মানে পাহারা নয়, নজর মানে ভালোবাসা, বোঝা, পাশে থাকা। তাদের বন্ধু হয়ে উঠুন, তাদেরকে এমন পরিবেশ দিন যাতে তারা নিজের কথা আপনাকে বলতে পারে। বিশেষ করে ছেলে মেয়ে যখন কৈশোরে থাকে তখন তাদের আবেগ এবং কৌতূহল অনেক বেশি হয়। সঠিক নিয়ম, সঠিক সীমা না দিলে তারা ভুল করতে পারে, আর ভুল হলে তার ক্ষত শুধু তাদের না, পুরো পরিবারকে বয়ে আনতে হয়। আমি যেই ভুলটা করেছি, 2জন বড় হওয়া ছেলে মেয়েকে দীর্ঘদিন একই ঘরে ঘুমাতে দেওয়া, সেটা ভাগ্যক্রমে ভয়ঙ্কর পরিণতি আনেনি, কিন্তু আনতেও পারত। আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। তাই আমি সবাইকে সতর্ক করি, বাচ্চারা বড় হলে তাদের আলাদা ঘরে শোয়ার ব্যবস্থা করুন যদি সামর্থ্য থাকে, আর যদি সামর্থ্য না থাকে তবুও কথা বলে বুঝিয়ে সুস্থ সীমা তৈরি করে দিন। সন্তানদের উপর আস্থা রাখুন, কিন্তু অবহেলাও করবেন না, কারণ আস্থা আর দায়িত্ব একসাথে না থাকলে পরিবার ভেঙে পড়ে। আমার জীবনে অনেক খারাপ হয়েছে, কিন্তু সেই খারাপের মধ্যেও একটা ভালো জিনিস আল্লাহ আমাকে দিয়েছেন, তাসলিমা আর মারুফ। তারা আমার জীবনের আলো। আজ আমি যে গল্প বললাম এটা শুধু একটা ঘটনা নয়, এটা একটা শিক্ষা। আমি চাই যেন আপনারা সন্দেহে পুড়ে না যান, আবার অবহেলাও ছেড়ে না দেন। সন্তানদের ভালোবাসুন, কথা শুনুন, পাশে থাকুন, তবেই পরিবার নিরাপদ থাকে, সম্পর্ক বেঁচে থাকে, আর জীবনটা সুন্দর হয়। পরের দিনগুলোতে আমি একটু আলাদা মানুষ হয়ে উঠেছিলাম। আগে আমি হয়তো শুধু সংসারের কাজ, দোকান আর 2 সন্তানের পড়াশোনা নিয়ে দৌড়াতাম, কিন্তু সেই ঘটনার পরে আমার ভেতরে একটা অদ্ভুত ভয় আর দায়িত্ব একসাথে কাজ করতে লাগলো। আমার চোখে যেন নতুন করে একটা জিনিস ধরা পড়ল। সন্তানদের মনের ভেতরটা বুঝতে না পারলে শুধু বাইরে দেখে সিদ্ধান্ত নিলে কত বড় ভুল হয়ে যায়। আমি দেখলাম তাসলিমা আগের মতোই ভরে ওঠে, কিন্তু এখন তার চোখে ভয় নেই। সে আমার সাথে কথা বলার সময় আর কুণ্ঠা করে না। আর মারুফও আগে যেভাবে নীরবে সব দায়িত্ব কাঁধে নিত, এখন মনে হয় একটু হালকা শ্বাস নেয়। ওদের 2জনের মাঝখানে আগের সেই ভাই বোনের স্বচ্ছতা ফিরে এসেছে, আর আমার সাথে ওদের সম্পর্কেও আরও গভীর হয়েছে। আমি ধীরে ধীরে দোকানের হিসাব নিকাশ গুছিয়ে নিলাম। আগে পয়সার হিসেব যতটা করা ছিল, মনের হিসেবটা ততটাই এলোমেলো ছিল। এখন দুটোই গুছিয়ে চলতে লাগলো। তাসলিমা টিউশন পড়াতে বের হলে আমি তাকে নিজে হাতে একটা ছোট ব্যাগ গুছিয়ে দিতাম, খাতা, কলম, পানির বোতল আর একটু নাস্তা। সে প্রথম প্রথম লজ্জা পেত, বলতো, মা আমি তো আর ছোট নেই। আমি হাসতাম, ছোট না বড় তা আমি জানি, কিন্তু তুই আমার মেয়ে, তোর খেয়াল রাখা আমার কাজ। তাসলিমা তখন চুপ করে আমার কপালে হাত বুলিয়ে দিত। এই ছোট ছোট মুহূর্তগুলোই যেন নতুন করে আমাকে বাঁচিয়ে তুলছিল। মারুফও দোকানের কাজের পাশাপাশি আবার পড়াশোনা শুরু করলো। রাতে আমি যখন রান্নাঘরে কাজ করতাম, কিচেনের দরজা দিয়ে দেখি সে টেবিলে বসে বই খুলে আছে। একটা পুরনো বাতির আলোয় তার মুখটা একদম শান্ত দেখাতো। আমি মাঝে মাঝে ওর জন্য চা বানিয়ে দিতাম। ও বলতো, মা তুমি এত কষ্ট করো কেন? আমি বলতাম, তুই যেভাবে আমাদের জন্য কষ্ট করেছিস তার কাছে এটা কিছুই না। মারুফ তখন একটু হাসতো, চোখ নামিয়ে ফেলতো। ও খুব বেশি আবেগ প্রকাশ করতো না, কিন্তু আমি জানতাম সে আমাকে কতটা সম্মান করে, কতটা ভালোবাসে। কিছুদিন পর আমাদের দোকানে একটা ছোট বদল এলো। আমি ভাবলাম শুধু টফি আর চকলেট বিক্রি করে তো লাভ নেই। স্থানীয় একটা স্কুলের সামনে সকালের সময় বাচ্চারা বেশি আসে। আমি সেখানে খুব সস্তায় কিছু নোটবুক, পেন্সিল, ছোট স্টেশনারি রাখতে শুরু করলাম। তাসলিমাই আমাকে আইডিয়া দিয়েছিল। সে বলেছিল, মা বাচ্চাদের দরকারের জিনিস রাখলে তারা বেশি আসবে। আমি ওর কথা শুনে কাজটা করলাম। সত্যি সত্যি কয়েক সপ্তাহের মধ্যে দোকানে একটু বেশি ভিড় হতে লাগলো। খুব বেশি না, কিন্তু আগের চেয়ে ভালো। আমার মনে হলো আমরা আবার ধীরে ধীরে দাঁড়াচ্ছি। এদিকে তাসলিমার স্বাস্থ্যে সত্যিকারের পরিবর্তন এলো। অ্যালার্জির ওষুধ খাওয়ার পরে তার অজ্ঞান হওয়া বন্ধ হয়েছে তো বটেই, তার শরীরেও আবার রক্ত ফিরতে লাগলো। গালের রং কিছুটা লালচে গেল, চোখে আগের মতো ক্লান্তি নেই। আমি রোজ তাকে ফল খাওয়াতাম। যেদিন ফল কেনার টাকা থাকতো না, সেদিন বাজার থেকে একটা ছোট কলা বা একটা পেয়ারা হলেও আনতাম।
আমি নিজের জন্য কিছু রাখতাম না। তাসলিমা একদিন বলেই ফেললো, মা তুমি খাও না কেন? আমি বললাম, তুই খা, তুই ভালো থাকলেই আমি ভালো। সেই তখন জোর করে আমার হাতে অর্ধেকটা ফল তুলে দিত। মামের এই ছোট্ট ভাগাভাগি আমার কাছে খুব বড় লাগতো। তবে ভিতরে ভিতরে একটা জিনিস আমার মনে খচখচ করত। আমি যে ভয়টা পেয়েছিলাম সেটা শুধু ভুল বোঝাবুঝি ছিল, সত্যি। কিন্তু আমি বুঝতে পেরেছিলাম এমন ভুল বোঝাবুঝি মানুষকে কতটা ভয়ঙ্কর জায়গায় নিয়ে যেতে পারে। আমি ভাবতাম, যদি সত্যি সত্যি কোনো ভুল ঘটতো, আমি কি সহ্য করতে পারতাম? না। পরিবার, সম্পর্ক, সম্মান সব একসাথে শেষ হয়ে যেত। এই যদিটাই আমাকে বারবার মনে করিয়ে দিত বড় হওয়া ছেলেমেয়েদের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত কতটা দরকার। তাই আমি ওদের দুজনকেই একদিন শান্তভাবে বসে বললাম, শোনো, তোমরা এখন বড় হয়েছো, আমি আর তোমাদের একই ঘরে শুতে দিতে চাই না। ঘরে জায়গা কম ঠিকই, কিন্তু আমরা ব্যবস্থা করব। মারুফ, তুই সামনের ছোট ঘরটায় শুবি, আমি আর তাসলিমা অন্য ঘরে থাকব। মারুফ প্রথমে কিছু বলতে গেল, কিন্তু থেমে গেল। তাসলিমা আমার দিকে তাকিয়ে বলল, মা তুমি এখন ভয় পাও? আমি ধীরে ধীরে বললাম, ভয় না, বুঝে গেছি বড় হলে আলাদা থাকা ভালো, এটা নিয়ম। তোমরা খারাপ না, কিন্তু সমাজ আর বয়স এগুলো সবসময় মাথায় রাখতে হয়। ওরা দুজন মাথা নেড়ে রাজি হলো। আমি স্বস্তি পেলাম, মনে হলো একটা ভার যেন নামলো বুক থেকে। সেই রাতে আমি প্রথমবার অনেক শান্তিতে ঘুমালাম। রান্নাঘরে ঠান্ডা মেঝে, পুরনো বিছানা সবই একই ছিল, কিন্তু মনের ভেতরটা আলাদা ছিল। আমি স্বপ্নে আমার স্বামীদের দুজনকেই দেখলাম। প্রথম স্বামী হাসছিলেন, দ্বিতীয় স্বামীও হাসছিলেন। আমার মনে হলো যেন তারা বলছেন, তুমি ঠিক আছো, তুমি শক্ত হও। ঘুম ভেঙে আমার চোখ ভিজে গেল, কিন্তু বুকটা হালকা ছিল। দিনের পর দিন তাসলিমার টিউশনের সংখ্যা বাড়তে লাগলো। পাশের বাসার এক মা এসে বলল, আপনার মেয়েটা ভালো পড়ায়, আমার ছেলেটাকেও পড়াবে? আমি অবাক হয়ে গেলাম। তাসলিমা আগ্রহ নিয়ে রাজি হলো। এরপর আরেক বাসা, এইভাবে সে ব্যস্ত হয়ে উঠল। সন্ধে বাড়ি ফিরে সে ক্লান্ত হয়ে পড়ত, কিন্তু মুখে একটা তৃপ্তির হাসি থাকত। সে বলতো, মা আজ আমি কতগুলো বাচ্চাকে ভালো করে বুঝিয়েছি। আমি শুনে খুশি হতাম, মনে হতো আমার মেয়েটা শুধু নিজের জীবনই না, অন্যের জীবনও আলোকিত করবে। মারুফও বদলাতে লাগলো। আগে তার কাঁধে সংসারের দায় ছিল বলে সে নিজেকে খুব চেপে রাখত। এখন পড়াশোনা করে একটা ভবিষ্যৎ দেখছে। আমি তাকে প্রায় উৎসাহ দিতাম, বলতাম, তুই যদি একদিন ভালো চাকরি করিস, সেটা আমাদের জন্য না, তোর নিজের জন্যও সম্মান হবে। মারুফ বলতো, মা আমি শুধু চাই তুমি আর বোন ভালো থাকো। এই কথাটা শুনলে আমার চোখে জল এসে যেত। আমি কখনো ভাবিনি একজন সৎ সন্তানও নিজের মায়ের চেয়ে বেশি দায়িত্ব নিতে পারে। তবে জীবনে সুখ এলে আবার কিছু পরীক্ষা আসে। একদিন দোকানে বসে আছি, হঠাৎ এক লোক এলো। লোকটা গ্রামের একজন দূরের আত্মীয়। সে খুব তাড়াতাড়ি কথা বলল, তহমিন, শুনলাম তোমার ছেলে মেয়ে বড় হয়ে গেছে। মারুফ তো এখন কাজে বন্ডে ভালো, তাসলিমাও বড়, মেয়েটার বিয়ে দিতে হবে না? আমি শুনে থমকে গেলাম। সমাজে মেয়ের বয়স বড় হলে বিয়ে শাদী নিয়ে কথা শুরু হয়। আত্মীয় বলল, ভালো একটা সম্বন্ধ আছে, ছেলেটা বিদেশে থাকে, পরিবারও সচ্ছল, তোমার মেয়ের ভবিষ্যৎ ভালো হবে। আমি চুপ করে রইলাম। মাথায় অনেক কথা ঘুরল। তাসলিমা তো এখনো পড়াশোনা চালিয়ে যাচ্ছে, টিউশন পড়ায়, তার স্বপ্ন আছে। আমি কিভাবে হঠাৎ করে বিয়ে দিয়ে দেব? কিন্তু আবার সমাজের চাপও বাস্তব। আমি আত্মীয়কে বললাম, দেখি পরে কথা বলবো। সে চলে গেল, কিন্তু আমার মন অস্থির হয়ে উঠল। সেদিন রাতে তাসলিমাকে পাশে বসালাম, বললাম, মা আজ একটা কথা বলতে চাই। সে বলল, কি কথা? আমি বললাম, অনেকেই তোর বিয়ে নিয়ে কথা বলছে। তাসলিমা চুপ করে গেল। কিছুক্ষণ পরে বলল, মা আমি এখনই বিয়ে করতে চাই না, আমি পড়াশোনা শেষ করতে চাই, আমি তোমার পাশে দাঁড়াতে চাই। ভাইয়েরও পড়া শেষ হয়নি। আমি ওর মাথায় হাত রেখে বললাম, আমি তোকে জোর করব না, কিন্তু সমাজের কথা ওগুলোও মাথায় রাখতে হয়। তাসলিমা শান্ত গলায় বলল, আমি বুঝি মা, তুমি চিন্তা করো না, আমি ভুল কিছু করব না, তুমি আমাকে বিশ্বাস করো। এই কথাটা শুনে আবারও মনে পড়ল আমি কিভাবে একসময় তাদের বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম, বললাম, বিশ্বাস করতেই তো এখন শিখেছি রে। পরদিন মারুফকে ডেকে বললাম, তোর বোনের বিয়ে নিয়ে লোকজন কথা বলছে। মারুফ শোকে শোকে বলল, মা এখন না, বোনের স্বপ্ন আছে, পড়া আছে, আগে ওটা শেষ হোক। আমি চাই না তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত হোক। আমি তার মুখের দিকে তাকিয়ে দেখলাম কোনো ভাইয়ের চোখে এতটা দায়িত্ববোধ আমি খুব কম দেখেছি। আমি মনে মনে আল্লাহকে ধন্যবাদ দিলাম। আমার পরিবারে বাবার অভাব থাকলেও ভাইয়ের অভাব নেই। এই কথাগুলো ওদের মধ্যে একটা নতুন বন্ধন তৈরি করলো। আমি দেখলাম তাসলিমা আগে থেকেই মারুফকে ধাই বলে ডাকে, কিন্তু এখন সে ভাইকে আরও বেশি শ্রদ্ধা করে।
আর মারুফও বোনের স্বপ্নকে নিজের স্বপ্নের মতো আগলে রাখে। তাদের এই সম্পর্ক দেখে আমি বুঝে গেলাম যে ভুল বোঝাবুঝি একসময় আমাদের ভাঙতে বসেছিল, সেটা আমাদের আরও শক্ত করে দিয়েছে। এর কিছুদিন পর হঠাৎ সেই মারুফের বন্ধুটি আবার এলো। সে বলল, আপা, ওই কয়েকটা বিড়ালের বাচ্চা যে আপনারা রেখেছিলেন, ওদের নতুন একটা মা পাওয়া গেছে, এখন সব ভালো আছে। আমি হাসলাম, বললাম, আল্লাহ ভালো করুক। লোকটা চলে গেল। আমি তখনই বুঝলাম এই ছোট্ট ঘটনাটাই আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। যদি সেই বন্ধুটি মারুফকে সেই কাজ না দিত, যদি তাসলিমা ওই বাচ্চাগুলো না সামলাতো, তাহলে আমরা হয়তো এখনো ছাদের নিজে কষ্ট করতাম। কিন্তু আল্লাহ কিভাবে ছোট পথ দিয়ে বড় কল্যাণ আনেন, সেটা আমি নিজের চোখে দেখলাম। তবে আমি একটা জিনিস ঠিক করলাম, ওদের গোপন কোনো কাজ করতে দেব না। দরকার হলে আমি নিজেই পাশে দাঁড়াবো। একদিন সন্ধ্যায় আমি বললাম, শোনো, সংসার চালাতে যা দরকার আমরা সবাই মিলে করব, কিন্তু আর কিছু লুকাবে না। আমি রাগ করলেও আগে বলবে, কারণ লুকানো থেকে ভয় আসে, আর ভয় থেকে সন্দেহ। তাসলিমা মাথা নেড়ে বলল, ঠিক আছে মা। মারুফও বলল, আমরা আর লুকাবো না মা। এরপর থেকে সত্যি সত্যি আমাদের বাড়ির পরিবেশ বদলে গেল। ছোটবেলা থেকে খারাপ দিন ছিল বলে আমরা 2-3 জন একসাথে বসে কথা বলার অভ্যাসটা তেমন করিনি। এখন সেটা শুরু হলো। রাতে খাবার পরে আমরা 3 জন মিলে একটু সময় বসতাম। তাসলিমা দিনের গল্প করত, কোন বাচ্চা কি দুষ্টুমি করেছে, কার পড়ায় সমস্যা, কার হাসির কথা। মারুফ বলতো তার দোকানের অভিজ্ঞতা, পড়াশোনার চাপ। আমি বলতাম দোকানের টুকিটাকি সমস্যা, বাজারের দাম, পুরনো দিনের কথা। এই ছোট্ট আড্ডাগুলোই যেন আমাদের সত্যিকারের পরিবার বানিয়ে দিল। এক রাতে তাসলিমা হঠাৎ বলল, মা, তুমি কি কখনো ভাবো বাবা যদি বেঁচে থাকতেন? আমি থমকে গেলাম। মনের ভেতরে একটা পুরনো ক্ষত জিগে উঠল। আমি বললাম, ভাবি রে মা, ভাবি, তাহলে হয়তো আমাদের এত কষ্ট করতে হতো না। মারুফ চুপ ছিল। আমি বুঝলাম তার বাবার কথাও মনে পড়ে। আমি বললাম, কিন্তু আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমরা এখন যেমন আছি তাও তার দয়া। তাসলিমা ধীরে ধীরে বলল, আমি একদিন এমন কিছু করতে চাই যাতে তুমি আর কষ্ট না করো মা। আমি বললাম, তুই যদি ভালো মানুষ হতে পারিস, সেটাই আমার জন্য সবচেয়ে বড় সুখ। সে আমার হাতটা চেপে ধরল। মারুফও বলল, আমিও চাই মা তুমি আর কষ্ট না পাও। সেই মুহূর্তে আমার মনে হলো আমি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ, কারণ আমার কাছে এমন 2 সন্তান আছে। দিনের পর দিন আমাদের জীবন ধীরে ধীরে ঠিক হতে লাগলো। কিন্তু ভেতরের শিক্ষা থেকে আমি সরে আসিনি। আমি প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করতাম, হে আল্লাহ, আমার সন্তানদের সঠিক পথে রাখো, তাদের মনকে খারাপ কিছু থেকে বাঁচাও, আর আমাকে এমন চোখ দাও যাতে আমি শুধু সন্দেহ না করি, সত্য বুঝতে পারি। কারণ আমি বুঝেছি, মা হওয়া মানে শুধু সন্তানকে আগলে রাখা নয়, নিজের মনকেও আগলে রাখা। সময় একটু ভালো হবার পর আত্মরা আবারও সম্বন্ধ নিয়ে আসতে লাগলো। কেউ বলে, মেয়েটা বড় হয়ে যাচ্ছে, বিয়ে দাও। কেউ বলে, ছেলেটার একটু বড় হলে ভালো জায়গায় যাবে, মেয়েটার বিয়েটা আগে দাও। আমি সব শুনে ধৈর্য ধরে বলতাম, সময় হলে হবে। তাসলিমা এর মধ্যে এসএসসি পাশ করলো ভালো ফল নিয়ে। আমি মিষ্টি কিনে আনলাম, যদিও টাকাটা বেশ কষ্ট করে জোগাড় করতে হয়েছিল। সে মিষ্টি মুখে দিয়ে বলল, মা, এই সাফল্য আমি তোমাকে উৎসর্গ করছি। আমি চোখ ভেজা হাসি দিলাম, বললাম, সাফল্য তো তোর, আমিও তোর সাথে একটু ভাগ নিলাম। সে হাসলো। মারুফও সেই দিন বোনকে একটা ছোট্ট উপহার দিল, একটা সুন্দর পেন। বলল, এটা দিয়ে আরো বড় স্বপ্ন লিখবি। তাসলিমা পেনটা বুকের কাছে ধরল। আমি তাকিয়ে ভাবলাম, এভাবেই তো পরিবার টিকে থাকে, ছোট ছোট ভালোবাসায়, ছোট ছোট স্বপ্নে। এসবের মাঝেও আমি কখনো সেই ঘটনার কথাটা ভুলে যাইনি, কারণ ভুলে গেলে শিক্ষা হারিয়ে যায়। আমি যখন অন্য কোনো মাকে দেখি তাদের সন্তানদের নিয়ে উদাসীন, বা যখন শুনি কেউ অল্প বয়সী ছেলে মেয়েদেরকে একসাথে অনায়াসে রেখে দেয়, তখন মনটা কেঁপে ওঠে। আমি চাই না আর কোনো মা নিজের মাথার ভেতরের ভয়কে সত্য ভেবে বসুক, আবার চাই না সেই ভয় সত্য হবার সুযোগও পাক। তাই আমি সুযোগ পেলেই সবাইকে বলি, সন্তানদের দেখুন, বুঝুন, আর সময় মতো সিদ্ধান্ত নিন। এটা বলা সহজ, কিন্তু করা কঠিন। তবে আমি করেছি, তাই বিশ্বাস করি অন্যেরাও পারবে। আমার গল্পটা হয়তো শুনে কারোর মনে হবে, শেষটা তো ভালোই হলো। হ্যাঁ, আল্লাহর রহমতে শেষটা ভালো হয়েছে, কিন্তু সেই ভালো শেষের আগে আমি একটা মা হিসেবে অসংখ্য রাত পুড়েছি, ভস পেয়েছি, নিজের ভুলে নিজেই ভেঙেছি। এই পথটা আমি কাউকে দিতে চাই না, তাই আজও সেই ভোরের কথা মনে করলে গা শিউরে ওঠে। তবু আমি আল্লাহকে ধন্যবাদ দিই, কারণ তিনি আমাকে সঠিক সত্য দেখিয়েছেন, ভুল বোঝাবুঝির আগেই আমাদের পরিবারকে বাঁচিয়েছেন। এভাবেই আমাদের নতুন জীবন চলতে লাগলো। সামনে আরও অনেক পথ আছে, আরও অনেক চড়াই উতরাই আছে,
কিন্তু এখন আমরা তিনজন একসাথে, আর একসাথে থাকলে পাহাড়ও পেরোনো যায়, এই বিশ্বাসটা আমার বুকের ভেতরে গেঁথে গেছে। তারপর একটা সময় এসে গেল যখন আমি বুঝতে পারলাম আমাদের সংসারের গতি বদলেও জীবন আবার নতুন কিছু প্রশ্ন নিয়ে সামনে দাঁড়ায়। কষ্টের দিনগুলো কাটিয়ে আমরা একটু স্বস্তিতে এসে দাঁড়িয়েছি ঠিকই, কিন্তু স্বস্তি হলেই মানুষকে আরেক ধাপ দায়িত্ব নিতে হয়। আমি আগের মতো ভয় পেতাম না, কিন্তু সতর্ক থাকতাম, কারণ আমি নিজের চোখে দেখেছি অবহেলা আর ভুল বোঝাবুঝি কতটা ভয়ঙ্কর হতে পারে। তাসলিমা এখন কলেজে ভর্তি হয়েছে। কলেজে যাওয়ার আগে সে সকালে ঘর গুছিয়ে নাস্তা খেয়ে বই ব্যাগ গুছিয়ে বের হয়। আমি তাকে দরজার কাছে দাঁড়িয়ে দেখি। কখনো কখনো তার চোখে এক ধরনের উজ্জ্বলতা দেখি, যেমনটা আমি নিজের জীবনে কোনো দিন পাইনি। আমি মনে মনে বলি, তুই যেন আমার মতো না হোস মা, তুই যেন নিজের স্বপ্নটা বাঁচিয়ে রাখিস। তাসলিমা কলেজ থেকে ফিরে আবার টিউশন পড়াতে যায়। কখনো কোনো বাচ্চা ঠিকমতো বুঝতে না পারলে সে ধৈর্য ধরে আবার বোঝায়। মাঝে মাঝে আমাকে বলে, মা, এই বাচ্চাটাকে বোঝাতে গিয়ে আমার মাথা ঘুরে যায়। আমি হেসে বলি, তোর মাথা ঘুরলেও চেষ্টা ছাড়বি না, তুই পারবি। মারুফও বদলেছে আরও বেশি। সে এখন অফিসের কাজের ফাঁকে ফাঁকে কোচিং করে। রাতে ঘুমানোর আগে সে বই নিয়ে বসে। আগে ওর চোখে ক্লান্তি ছিল, এখন চোখে লক্ষ্য। সে আমাকে প্রায়ই বলে, মা, আমি একদিন এমন জায়গায় যেতে চাই যেখানে তোমাকে আর দোকানে বসে কষ্ট করতে হবে না। আমি বলি, আমার কষ্টের চেয়ে তোর ভালো থাকা বড়, তুই নিজের জায়গাটা বানিয়ে নে। মারুফ তখন চুপ করে আমার দিকে তাকায়, যেন তার বুকের ভেতরে অনেক কথা জমে আছে, কিন্তু সে কম কথা বলে বেশি কাজ করে। আমি ওর এই স্বভাবটা খুব শ্রদ্ধা করি। যেদিন থেকে ওরা আলাদা ঘরে ঘুমাতে শুরু করেছে, সেদিন থেকে আমার মনে সত্যি শান্তি এসেছে। রাতের বেলায় আমি আর দরজার দিকে কান পেতে থাকি না, কিংবা অজানা ভয় নিয়ে শুয়ে থাকি না। আমি জানি আমার ছেলে মেয়ে ভালো, আর আমারও এখন দায়িত্ব তাদের ভালো থাকার জায়গাটা ঠিক করে রাখা। একদিন দুপুরে দোকানে বসেছিলাম। বাইরে হালকা বৃষ্টি পড়ছিল। এমন সময় তাসলিমা হঠাৎ দোকানে এসে বসল। আমি অবাক হয়ে বললাম, আজ কলেজ নেই নাকি? সে মাথা নিচু করে বলল, মা, আজ একটু মন খারাপ। আমি থমকে গেলাম। আমার মেয়ের মন খারাপ মানে আমারও মন খারাপ। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? তাসলিমা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, মা, কলেজের একটা মেয়ে আমাকে বলেছে তুই এত টিউশন করিস কেন, তোর তো ভাই আছে। আমি কি বলবো মা, আমি তো জানি আমাদের অবস্থা, আমি তো চাই তোমাকে সাহায্য করতে। আমি তার মাথায় হাত রেখে বললাম, মা, মানুষ অনেক কথা বলে, তুই কষ্ট করে যা করছিস সেটা লজ্জার নয়, গর্বের। যারা বোঝে না তাদের কথায় মন খারাপ করিস না। তাসলিমা বলল, আমি জানি মা, কিন্তু মাঝে মাঝে লাগে। আমি বললাম, লাগবে, কারণ তুই ভালো মানুষ। ভালো মানুষের মন নরম হয়, কিন্তু তুই ভাঙবি না, তুই আরও শক্ত হবি। তাসলিমা আমার কাঁধে মাথা রেখে একটু কাঁদল। আমি তাকে বুকে টেনে নিলাম। এই দৃশ্যটা দেখলে কেউ হয়তো ভাববে সাধারণ মা মেয়ে, কিন্তু আমি জানি এই সাধারণ মুহূর্তটাই আমাদের জীবনে কত বড় আশীর্বাদ। সেদিন রাতে আমরা তিনজন একসাথে খেতে বসেছিলাম। আমি ভাত তুলছিলাম, মারুফ ডাল ঢালছিল, তাসলিমা সবজি মাখাচ্ছিল। হঠাৎ মারুফ বলল, মা, আজ অফিসে একটা কথা শুনলাম। আমি বললাম, কি কথা? মারুফ বলল, এক লোক বলছিল সৎ ভাই বোন একসাথে বড় হলে নাকি ঝামেলা হয়। আমি শুনে রাগে মাথা গরম হয়ে গেছিল। আমি বললাম, ভাই বোন হলে তো ভাই বোন, সৎ না আসল, ভালোবাসা থাকলে ঝামেলা কোথা থেকে আসে? আমি থমকে গেলাম। মারুফের কথার আড়ালে আমি নিজের সেই ভয়টা আবার দেখতে পেলাম। তাসলিমা চুপচাপ খাচ্ছিল। আমি ধীরে ধীরে বললাম, মারুফ, মানুষ যা খুশি বলে, কিন্তু আমরা জানি সত্যটা কি। মারুফ একটু হেসে বলল, হ্যাঁ মা, সত্যটা আমরা জানি। তাসলিমা তখন বলল, ভাই, তুমি কারো কথা শুনো না, তুমি আমার সত্যিকারের ভাই। মারুফ চোখ তুলে বোনের দিকে তাকালো আর খুব ছোট করে বলল, আমি আছি। এই দুটো শব্দ আমি কখনো ভুলব না, কারণ এই আমি আছি শব্দটাই আমার জীবনের সবচেয়ে বড় নিরাপত্তা। সময় যেতে লাগলো। একদিন তাসলিমা কলেজ থেকে ফিরেই বলল, মা, আমাদের কলেজে একটা সেমিনার হবে নারীদের আত্মনির্ভরশীলতা নিয়ে, আমি সেখানে বক্তব্য দিতে চাই। আমি অবাক হয়ে বললাম, তুই বক্তব্য দিবি? সে বলল, হ্যাঁ মা, আমি চাই সবাই জানুক কষ্টের মাঝেও লড়াই করলে মানুষ দাঁড়াতেই পারে। আমি চোখ মুছলাম। মনে হলো আমার মেয়েটা ঠিক আমারই মতো কষ্ট দেখেছে,
কিন্তু সে কষ্টকে শক্তি বানিয়েছে। আমি আল্লাহকে হাজারবার শুকরিয়া দিলাম। সেদিন রাতে তাসলিমা বাড়ি ফিরেই দৌড়ে আমার কাছে এসে বলল, মা আমি ভালো বলেছি? আমি হাসতে হাসতে বললাম, তুই অসাধারণ বলেছিস মা, আমি সব শুনেছি। তাসলিমা অবাক হয়ে বলল, তুমি শুনেছ? আমি বললাম, হ্যাঁ, গেটের কাছে দাঁড়িয়ে শুনেছি। সে আমার গলা জড়িয়ে ধরে বলল, মা আমি যা কিছু বলি সব তোমার জন্য। তুমি যদি আমাকে শক্ত না করতে আমি কখনো এমন হতে পারতাম না। আমি চোখ বন্ধ করে তার মাথায় চুমু দিলাম। আমার মনে হলো সেই কষ্টগুলো, সেই কাঁটা পথগুলো হয়তো এজন্যই ছিল, যাতে আমার মেয়েটা এমন শক্ত মানুষ হয়ে উঠতে পারে। মারুফও সেদিন খুব খুশি হয়েছিল। সে বোনকে বলল, তুই একদিন অনেক বড় হবি। তাসলিমা হাসল, ভাই বড় হলে তোমাদের কথা ভুলে যাব না। মারুফ বলল, ভুলে যাওয়ার দরকার নেই, আমরা তো তোর ভিতরেই আছি। আমি তাদের কথা শুনে মনে মনে বললাম, আল্লাহ আমার পরিবারকে তুমি এইভাবেই ভালো রাখো। কিন্তু সুখের মাঝেও জীবনের ভাঁজে ভাঁজে আবার কিছু চাপ এসে পড়ে। একদিন রাতে মারুফ ঘরে এসে চুপচাপ বসে রইল। আমি বুঝলাম সে চিন্তায় আছে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে রে? মারুফ একটু দেরি করে বলল, মা অফিসে যে কাজ করি সেখানে নাকি লোক কমাবে, আমার চাকরিটা থাকবে কিনা জানি না। আমার বুকটা ধক করে উঠল। আবার কি কষ্ট শুরু হবে? আমি নিজেকে সামলে বললাম, লোক কমালেও তুই চেষ্টা করবি, আর না থাকলে অন্য কোথাও কাজ করবি, ভয় পাবি না। মারুফ পাথা নেড়ে বলল, আমি ভয় পাই না মা, আমি শুধু তোমাদের নিয়ে চিন্তা করি। আমি বললাম, তুই থাকা মানেই আমরা শক্ত, চাকরি না থাকলেও আমরা আবারও টিকে যাব। তাসলিমা পাশে বসে বলল, ভাই দরকার হলে আমি আরও টিউশন করব, তুমি ভেবো না। মারুফ বোনের দিকে তাকিয়ে হেসে বলল, না রে, আমি ঠিক করব। আমি বুঝলাম জীবনের আরেকটা লড়াই আবার সামনে আসছে, কিন্তু এবার আমরা প্রস্তুত। পরের কয়েক সপ্তাহ সত্যিই টানাটানি গেল। অফিসে ছাঁটাই শুরু হলো। মারুফ প্রতিদিন ফিরে এসে খবর দিত। আমি আর তাসলিমা দোয়া করতাম। একদিন সে এলো দৌড়ে, চোখে হাসি, বলল, মা আমি আছি, আমাকে রাখছে? আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। তাসলিমা আল্লাহর শকর করল। সেই রাতেই আমি খিচুড়ি রান্না করলাম, সস্তা হলেও উৎসবের মতো। মারুফ খেতে খেতে বলল, মা জীবনটা কি অদ্ভুত, একবার ভয় দেখায় তারপর আবার হাসায়। আমি বললাম, এটাই তো জীবন রে মা, কিন্তু আমরা একসাথে থাকলে ভয়ও হার মানে। এইভাবেই আমাদের জীবন চলতে লাগলো, নতুন স্বপ্ন নিয়ে, নতুন লড়াই নিয়ে। আমি এখন আর অতীতকে শুধু কষ্ট হিসেবে দেখি না, আমি তাকে শিক্ষা হিসেবে দেখি। কারণ আমি জানি একদিন আমার সন্তানরা নিজের নিজের পথে চলে যাবে, তারা সংসার করবে, তাদের জীবন হবে। তখন আমি হয়তো একা হব, কিন্তু আমি চাই তারা যেন সেই ব্যথা, সেই ভুল বোঝাবুঝি আর সন্দেহের দিনগুলোকে মনে রেখে নিজেদের পরিবারকে আরও সুন্দরভাবে গড়তে পারে। আমি মাঝে মাঝে ভাবি, একটা চাদরের লোম আমাকে কিভাবে নিজের ভুল বোঝাই নিয়ে গিয়েছিল, আর সেই ভুল বোঝা কিভাবে আমার চোখ খুলে দিয়েছিল। জীবনে হয়তো এমনই হয়, মাঝে মাঝে আমরা এমন জায়গায় গিয়ে পড়ি যেখানে সত্য কঠিন মনে হয়, কিন্তু শেষ পর্যন্ত সত্যই আমাদের রক্ষা করে। আর আল্লাহ যখন দয়া করেন, তিনি ভয়কে শিক্ষা বানিয়ে দেন। আমাদের গল্প এখানেই থামে না, সামনে আরও অনেক ঘটনা আসবে, আরও অনেক সিদ্ধান্ত, আরও অনেক পরীক্ষা। কিন্তু এখন আমার কাছে একটা জিনিস সবচেয়ে বড় সত্য, আমার সন্তানরা আমার গর্ব, আর আমি তাদের ভালোবাসায় বেঁচে আছি।